যুবসাথী প্রকল্পের নতুন একটা নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশে আপনারা কবে টাকা পাবেন, কবে থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে, কবে থেকে আপনাদের অফলাইনের ফর্মগুলো ডেটা এন্ট্রি করে অনলাইনে তোলা হবে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এই সমস্ত কিছু নিয়ে মোটামুটি একটা ভালো রকম নির্দেশিকা দেওয়া হয়েছে। তো এই নির্দেশিকায় কি কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি সেগুলোই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। যদি আপনি যুবসাথী প্রকল্পের ফর্ম অফলাইন বা অনলাইনে জমা দিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই নোটিশটা এখন আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে এই নোটিশে কি কি বলা হচ্ছে সেটা বাংলায় আপনাদের আমি ভেঙে গুছিয়ে বলবো। প্রথমেই বলা হচ্ছে, গ্রামীণ এলাকার জন্য ব্লক স্তরে এবং শহরাঞ্চলের জন্য এসডিও স্তরে অফলাইনে প্রাপ্ত সমস্ত আবেদনপত্রের ডেটা এন্ট্রি এবং ডিজিটাইজেশনের কাজ অবিলম্বে হাতে নিতে হবে। কলকাতা পৌর সংস্থা এলাকার জন্য কমিশনার উপযুক্ত মনে করলে বড় স্তর বা অন্য কোনো কেন্দ্রীয় স্থানে এই কাজের ব্যবস্থা করবেন। মানে আপনারা যারা অফলাইনে হাতে লিখে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, আপনাদের আমি বারবার বলেছি এই ফর্মগুলো কিন্তু অনলাইনে ডেটা এন্ট্রি করে তোলা হবে। তাই আপনাদের বিভিন্ন ভিডিওতে আমি বলেছিলাম, আপনারা যদি অনলাইনে আবেদন করেন তাহলে আপনারা একটা স্টেপ এগিয়ে থাকবেন অফলাইনে আবেদন করার থেকে। কারণ আপনি অনলাইনে আবেদন করছেন, নিজে দেখছেন, নিখুঁতভাবে আপনি করতে পারছেন। কিন্তু আপনি যেটা অফলাইনে ফর্ম জমা দিচ্ছেন হাতে লিখে, সেটা আপনি যেটা জমা দিচ্ছেন সেটা আবার অনলাইনে কেউ না কেউ ডেটা এন্ট্রি করে আবার অনলাইনেই তুলবে। তো সেটাই কিন্তু এবারে করতে হবে বলে নির্দেশিকায় দেওয়া রয়েছে, যে খুব তাড়াতাড়ি এই কাজ কমপ্লিট করতে হবে। এবার আপনারা বুঝতেই পারছেন যে যত তাড়াতাড়ি করা হবে তত কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর ভুল হলে আপনাদেরই প্রবলেম হবে। এই নির্দেশিকার প্রথম যে পয়েন্ট, যে আপনাদের অফলাইনে ফর্মগুলো জমা দেওয়ার যেগুলো হয়েছিল সেগুলোকে অনলাইনে ডিজিটাইজেশন করতে হবে। আপনাদের বিডিও বা এসডিও এই কাজগুলো কিন্তু করবে। 2 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে যে অনলাইন আবেদনের জন্য ব্যবহৃত একই পোর্টালে আবেদনপত্রের ডেটা এন্ট্রি করতে হবে। মানে যুবসাথীর যে অফিসিয়াল সাইট jubasathy.wb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু যারা ডেটা এন্ট্রি করবে তারা ডেটা এন্ট্রি করে আপনাদের ফর্মগুলো অনলাইনে সাবমিট করবে। ঠিক আছে, মানে ব্যাপার সেই একই, ঘুরিয়ে ফিরিয়ে আপনারা অনলাইনে সাবমিট করেছেন, এবারে অন্য কেউ আপনার হয়ে আপনার হাতে লেখা ফর্মটা অনলাইনে সাবমিট করবে। এবার 3 নম্বরে বলা হচ্ছে, অফলাইন মোডে প্রাপ্ত আবেদনপত্রের সম্পূর্ণ ডেটা এন্ট্রি 10 দিনের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভিএলই বা ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে। রাজ্য বা জেলা প্রশাসন থেকে তাদের আলাদা লগ ইন আইডি দেওয়া হবে। মানে এই যে সাইটটা বললাম, যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে যে আপনারা যে নর্মালভাবে লগ ইন করেছেন সেরকমভাবে কিন্তু এরা কাজ করবে না। এদের জন্য একটা লগ ইন আইডি বিশেষ করে দেওয়া হবে, যেটা অফিস লগ ইন বা যেগুলো ভিতরে কাজ করার জন্য হয় আর কি। তো তারা সেখানে গিয়ে এন্ট্রি করবে, আর 10 দিনের মধ্যে এই এন্ট্রি করার কাজটা কমপ্লিট করতে হবে। মানে বুঝতে পারছেন যে 84 লক্ষ না 85 লক্ষ মোট যুবসাথীর ফর্ম জমা করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। 10 দিনের মধ্যে ডেটা এন্ট্রি করে কাজ কমপ্লিট করার কথা এই নির্দেশিকায় বলা হয়েছে, এবং তার জন্য প্রয়োজনীয় ভিএলই বা যারা ডেটা এন্ট্রি অপারেটর তাদেরকে নিয়োগ করতে হবে, এমনটাই নির্দেশিকায় বলা হয়েছে। 4 নম্বরে বলা হচ্ছে, এই কাজের জন্য আলাদা ভেন্যু বা স্থানের ব্যবস্থা করা যেতে পারে, যেখানে ভিএলই ডেটা এন্ট্রি অপারেটররা পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার ও স্ক্যানার নিয়ে একসাথে কাজ করবেন। বলা হচ্ছে এই কাজের জন্য যদি আলাদা কোনো জায়গার প্রয়োজন পড়ে, যেখানে কম্পিউটার বা স্ক্যানার এই সমস্ত রয়েছে। স্ক্যানার কি করবে, ওই যে আপনারা ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো দিয়েছেন, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, সার্টিফিকেটগুলো, তো সেইগুলো স্ক্যান করে পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। তো সেই জন্য যেখানে পর্যাপ্ত রয়েছে সেখানে কিন্তু করার কথা ভাবনা চিন্তা করা হয়েছে এবং নির্দেশিকায় বলা হয়েছে। ডেটা এন্ট্রি এবং সমস্ত স্ক্যান করা নথিপত্র আপলোড করার কাজ একই সাথে সম্পন্ন করতে হবে। মানে ডেটা এন্ট্রি শুধু করলাম আর নথিপত্র স্ক্যান করে আপলোড করলাম না, এরকম হবে না। নথিপত্রও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটররা একসাথেই এন্ট্রি করবে এবং স্ক্যান করে সেগুলোকে আপলোড করে দেবে। যখন এগুলো ভেরিফিকেশান হবে তখন যে ভেরিফাই করবে সে সমস্ত কিছু একই পেজের মধ্যে দেখতে পাবে। প্রথমে সে ডেটা এন্ট্রিটা দেখতে পাবে এবং তার ডকুমেন্টগুলো পরপর দেখতে পাবে। তাহলে তার ভেরিফিকেশান করার যে সময়টা সেটাও কম লাগবে এবং সার্চ করতেও সুবিধা হবে। সেই জন্যই কিন্তু এরকম ব্যবস্থা করা হচ্ছে। ডেটা এন্ট্রিও হবে, আবার আপনাদের ফর্মের সাথে যে ডকুমেন্টগুলো আপনারা জমা দিয়েছিলেন সেই ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এই পোর্টালে, যেমনটা আপনারা অনলাইনে করেছেন অনেকটা ওই রকমই। কিন্তু এদের আইডি পাসওয়ার্ড আলাদা থাকবে, আর আপনাদের মোবাইলে ওটিপি যাচ্ছিল, অনেক কিছু অ্যাপা হচ্ছিল, সেরকম কিছু হবে না। এদের স্মুথ চলবে এবং জাস্ট এন্ট্রিটা হবে, কাজ হয়তো সহজই হবে এদের জন্য। এবারে 6 নম্বরে বলা হচ্ছে, ডেটা এন্ট্রি স্ক্যানিং এবং ডিজিটাইজেশনের পারিশ্রমিক সংশ্লিষ্ট জেলাশাসক বা কমিশনার বিদ্যমান আর্থিক নিয়ম অনুযায়ী নির্ধারণ করবেন। লক্ষ্মীর ভাণ্ডার বা এই জাতীয় অন্যান্য প্রকল্পের ডেটা এন্ট্রির মতোই
একই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্প এটা নতুন নয়, এর আগেও রাজ্য সরকারের অভিজ্ঞতা রয়েছে কিভাবে ডেটা এন্ট্রি করানো হয়, কিভাবে তার স্ক্যানিং করানো হয়। তো সেই অভিজ্ঞতা থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই হয়তো যুবসাথীতেও সেমভাবেই এই ব্যাপারটা পুরোটা সম্পন্ন করা হবে, এমনটাই বলা হচ্ছে। তারপরে 7 নম্বরে বলা আছে জেলা শাসক এবং কলকাতা পৌর সংস্থার কমিশনারের কাছ থেকে রিকুইজিশন পাওয়ার পর যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এই কাজের জন্য তহবিল বা ফান্ড প্রদান করবে। মানে জেলা শাসক, প্রত্যেকটা জেলা শাসক এবং পৌর সংস্থার কমিশনার কাছ থেকে আবেদন পাওয়ার পরে যুব কল্যাণ বা ক্রীড়া দপ্তর, এই দপ্তরের অধীনেই তো এই যুবসাথী প্রকল্প চলছে, তাই এই দপ্তরে কিন্তু টাকাটা ছাড়বে, সেটাই বলা হচ্ছে ফান্ড প্রদান করবে। তারপর 8 নম্বরে বলা হচ্ছে জেলা শাসক বা কমিশনার এই কাজ তদারকি করবেন এবং প্রতিদিনের রিপোর্ট জমা দেবেন। 8 নম্বরেরটা খুব গুরুত্বপূর্ণ, জেলা শাসক এবং কমিশনার এই কাজ তদারকি করবেন, মানে দেখভাল করবেন যে কতটা কি কাজ হচ্ছে, কীরকম কি কাজ এগোচ্ছে, নির্দেশিকা মেনে কাজ এগোচ্ছে কিনা, এগুলো কিন্তু তদারকি করবেন এবং প্রতিদিনের রিপোর্ট কিন্তু তারা জমা দেবেন। তারপরে 9 নম্বরে লাস্ট পয়েন্ট, পুরো প্রক্রিয়াটি পছন্দসইভাবে 15ই মার্চ 2026-এর মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে 1 এপ্রিল 2026 থেকে অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়। দেখুন এই লাস্ট পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাস্ট পয়েন্টে কিন্তু সমস্তটাই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। 15 তারিখ অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত এই অফলাইনে যে পাওয়া ফর্মগুলো সেগুলো ডেটা এন্ট্রির কাজ চলবে। এবারে এই সময় পর্যন্ত আপনারা কোনো স্ট্যাটাস দেখতে পারবেন না, যেরকম এখনো দেখাচ্ছে যে পরে দেখা যাবে স্ট্যাটাস, সেরকমই দেখাবে। 15 তারিখের পরে হয়তো 2-3 দিন আরও এক্সট্রা লাগতে পারে, তারপরে মানে 17-18 তারিখ করে আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে, ফর্ম সাবমিট হয়েছে, ভেরিফিকেশন চলছে না কি অবস্থায় রয়েছে, সমস্ত কিছু আপনারা 15 তারিখের পরে, এখন কিন্তু কিছু নয়, এখন শুধুমাত্র এন্ট্রি হবে, অফলাইন ফর্মগুলো এন্ট্রি হবে, তাদের জন্যই পোর্টালটা খোলা থাকবে, আপনাদের জন্য নয়, এখন স্ট্যাটাস চেক করতে পারবেন না। এই লাস্ট পয়েন্টে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে 1 এপ্রিল থেকে টাকা ঢোকার কথা কিন্তু এখানে বলা হয়েছে। আমরা এর আগেও আলোচনা করেছি যে সমস্ত হিসাব নিকাশ করেও 1 এপ্রিল থেকে কোথাও টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ মার্চ মাসেই ভোট ডিক্লেয়ার হয়ে যাবে এবং ভোটের পরে কোনো সামাজিক প্রকল্প চালানো বা শুরু করা সম্ভব হয় না। যেহেতু যুবসাথী প্রকল্পের টাকা এই প্রথম দেওয়া হবে, তাই ভোটের মধ্যখানে টাকা দেওয়াটা ইল্লিগাল। তো সেক্ষেত্রে আমরা আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে অন্যান্য বড়সড় মিডিয়া তাদেরও দেখছিলাম আমরা এরকম প্রতিবেদন, তারা লিখছিলেন যে এই টাকাটা হয়তো 4 মাসের টাকা বা 5 মাসের টাকা একবারে আগস্ট মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হবে, তাতে এপ্রিল মাস থেকেই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী টাকাটাও দেওয়া হবে এবং একসাথে আপনারা টাকাটা পেয়ে যাবেন। তো কথা রাখাও হবে, আবার ভোটের মাঝখানেও টাকা দেওয়া হবে না, এরকমই ব্যাপারটা হবে। কিন্তু এই নির্দেশিকায় বলা হয়েছে যে 1 এপ্রিল থেকেই যাতে টাকাটা দেওয়া যায়, তার জন্যই কিন্তু এত তড়িঘড়ি সমস্ত কাজকর্ম করা হচ্ছে। 15 তারিখের মধ্যে সমস্ত ডেটা এন্ট্রি করা হবে, তারপরে ভেরিফিকেশন করা হবে এবং এটাও বলা হচ্ছে যে তহবিল বা ফান্ড যে সরবরাহ করবে যুব দপ্তর, তো সেটাও কিন্তু এই নির্দেশিকায় বলা হয়েছে। তো সেক্ষেত্রে একটা আশঙ্কা থেকে যাচ্ছে হয়তো 1 এপ্রিল থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আচ্ছা, আর কয়েকটা জিনিস আপনাদের বলছি, তার আগে জানুন যে আপনারা এই ভিডিও থেকে স্ট্যাটাস কবে দেখা যাবে সেটা জানতে পারলেন, আর টাকা কবে দেবে এই ব্যাপার নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, তবুও এই নোটিশ থেকে জানতে পারলেন যে 1 এপ্রিল থেকে দেওয়া হলেও হতে পারে, না হলে আগস্ট মাস থেকে একবারে 4 মাসের 5 মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবারে কথা হচ্ছে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। দেখুন এ নিয়ে স্পষ্ট কিছু এখনো বলা হয়নি। কৃষক বন্ধু নিয়ে আমরা অনেক কিছু শুনেছি, অনেক নেতা মন্ত্রী এটা নিয়ে কথা বলেছে যে হ্যাঁ কৃষক বন্ধু পেলেও যুবসাথী পাওয়া যাবে, তারপরে কারা বেসরকারি চাকরি করলে কি হবে না হবে, এই সমস্ত কিছু তো আমি ডিটেলসে আপনাদেরকে এই চ্যানেলে জানিয়েছি। তো যেহেতু আর কোনো আলাদা করে নোটিশ দেয়নি, সেহেতু বারবার এই ভিডিওতে বলে ভিডিওটাকে আর লম্বা করছি না, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তবুও শর্টকাটে বলছি, বেসরকারি চাকরি করলে বা নিজের কোনো সংস্থান থাকলে বা আইটি ফাইল থাকলে, নিজে ব্যবসা করলে, কৃষক বন্ধু পেলে আশা করছি এই প্রকল্পের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তাই কারা পাবে কারা পাবে না এই নিয়ে চিন্তা করে কোনো এখন থেকে লাভ নেই। একমাত্র সরকারি চাকরি করলে এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো অন্যান্য কোনো প্রকল্প পেলে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না, তাছাড়া মোটামুটি সবাই এই প্রকল্পের আওতায় আসতে পারবে। তাহলে কারা টাকা পাবে কারা টাকা পাবে না তাও একটা ছোট্ট করে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া অফলাইনে ফর্মগুলো অনলাইনে কিভাবে উঠবে, কি প্রসেস হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম নোটিশ অনুযায়ী, যে নতুন নোটিশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।